ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা যতদূর পড়েছি সেখান থেকে কিছু ছোট ছোট ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, নিউমেরিক্যাল প্রবলেমস আলোচনা করব। ওকে, তো আমি কোয়েশ্চেনগুলো লিখছি না, কারণ লিখতে গিয়ে প্রচুর টাইম ওয়েস্ট হবে। আমি জাস্ট মুখে বলছি কোয়েশ্চেনগুলো, এবং তোমরা কি করবে যে সলিউশনগুলো করবো, দেখে নেবে। ঠিক আছে? তো তার আগে তোমার আর কি কয়েকটা ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলাগুলো অবশ্যই সকলে জানা উচিত। সমান্তরাল পাত দৈর্ঘ্যের ক্ষেত্রে ধারকত্ব কে এপসাইলন নট আলফা বাই ডি, তাই তো? সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব ছিল কে এপসাইলন নট আলফা বাই ডি, একটা বার করেছিলাম। ওকে, এবং বলেছিলাম যে যদি মিক্সড হয় আর কি, মিক্সড এর ক্ষেত্রে একটা ফর্মুলা এসেছিল, সেটা হয়তো যাই কোনো কমপ্লিকেটেড ফর্মুলার দরকার নেই, ওটা আর একটা যে ফর্মুলা আছে দেখে নেবে। আর ইয়ে ধাতব গোলকের ক্ষেত্রে আর কি দুটো ফর্মুলা এসেছিল, একটা হচ্ছিল কে আর ওয়ান আর টু বাই আর টু মাইনাস আর ওয়ান যদি বাইটা গ্রাউন্ডেড থাকে, আর একটা ছিল যে তোমার আর একটা কি ছিল, আর একটা ছিল কিউ বাই কিউ, জাস্ট ওটা একটু বেশ লম্বা ছিল, বাদ দাও। তো অ্যাকচুয়ালি এটা লাগবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সিগমা ইজ ইকুয়াল টু আর একটা কি ছিল, সমান্তরাল দা গোলীয় ধারকের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট a into r1, সরি 4 পাই এপসাইলন নট r1 r2 বাই r2 মাইনাস r1। এটা আমি বলেছিলাম আর কি আগের ক্লাসে, ডিরাইভ করেছিলাম আর কি, এসআই ইউনিটে লিখলাম। ওকে, 4 পাই এপসাইলন নট r1 r2 বাই r2 মাইনাস r1, আর r2 হচ্ছে কি যে তোমার বড় গোলকের ব্যাসার্ধ, এবং r1 হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ। তো এই ফর্মুলাটা দুটো লিখে রাখলাম কারণ কাজে লাগবে। এবার দেখো এক নম্বর প্রবলেম, ঠিক আছে? তো এক নম্বর প্রবলেম এটা খুবই সিম্পল দিয়ে স্টার্ট করি, তোমাদের বইয়ের প্রবলেমগুলো করাচ্ছি। ঠিক আছে? তো তোমার কি আছে প্রথম প্রবলেমটা, একটি সমান্তরাল পাত ধারকের পাদ্যটির মধ্যবর্তী মাধ্যমে বায়ু, ঠিক আছে? তো একটি সমান্তরাল পাত ধারকের পাদ্যটির মধ্যবর্তী মাধ্যমে কি আছে, বায়ু আছে, এবং প্রত্যেক পাতের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার। প্রত্যেক পাতের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার, এবং পাত দুটির দূরত্ব 2 মিলিমিটার। ওকে, একটি পাত ভূমির সঙ্গে যুক্ত এবং অপর পাতটির বিভব 400 সিজিএস ইউনিট হলে প্রত্যেক পাতের আধান নির্ণয় করো। ফার্স্ট অফ অল প্রত্যেক পাতের আধান নির্ণয় করতে বলেছে আর কি, মানে আমাদের এখানে চেয়েছে কিউ ইকুয়াল টু কত হবে, এবং কি বলেছে সমান্তরাল পাত ধারক বলেছে, তার মানে অবশ্যই ক্যাপাসিটরের ম্যাথস করছে, মানে আমাকে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, কি এপসাইলন নট কে এপসাইলন নট আলফা বাই ডি। এবার দেখো প্রবলেমটাকে, এই টার্মগুলো বলে অনেকে খুঁজতে হবে, টার্মগুলো অবশ্যই খুঁজতে হবে, কিন্তু এটাকে টার্মগুলোকে বেশি ফোকাস করলে তোমার প্রবলেম, কমপ্লিকেটেড প্রবলেমগুলো খুঁজে পাবে না। এবার ফিজিক্সটা খুঁজো। দেখো প্রবলেমটা এইভাবে পড়ো, একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী মাধ্যম বায়ু। তো ড্র করো সঙ্গে সঙ্গে, সমান্তরাল পাত ধারক, মধ্যবর্তী মিডিয়াম হচ্ছে এয়ার, ঠিক আছে? তো বায়ু কি আছে, বায়ু। ওকে, প্রত্যেক পাতের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কয়ার। প্রত্যেক পাত যে রয়েছে এর প্রত্যেকটার ক্ষেত্রফল a ইকুয়াল টু 200 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? এবং পাত দুটির দূরত্ব 2 মিলিমিটার। পাত দুটির দূরত্ব 2 মিলিমিটার, দ্যাট ইজ আ ডি। ঠিক আছে? তো একটি পাত ভূমির সঙ্গে যুক্ত এবং অপর পাতটির বিভব 400 সিজিএস। একটা ভূমির সঙ্গে যুক্ত আর একটা হচ্ছে বিভব v is equal to 400 in CGS ইউনিট। তাহলে অবভিয়াসলি দেখো এই দুটো পাতের মধ্যে বিভব পার্থক্যই 400, কারণ এটা 0, তাহলে এর বিভব মাইনাস এর বিভব করি, মানে 400 দূরের মধ্যে বিভব পার্থক্য, দ্যাট ইজ দ্য ভি। মাইন্ড ইট, একটু কায়দা করে বলেছে ভিটা, বিভব পার্থক্য না বলে দুটো, একটা পাতকে বলেছে, একটা পাতের বিভব বলেছে 0 আর একটা পাতকে বলেছে 400, তাহলে বিভব পার্থক্য তোমাকে বার করে নিতে হবে।
ঠিক আছে, এবার কি চেয়েছে, প্রত্যেক পাতের আধান নির্ণয় করো। প্রত্যেক পাতের আধান কিউ ইজ ইকুয়াল টু কত বার করতে হবে। দেখো যে সমস্ত ডেটাগুলো দেওয়া আছে আমরা জানি এই যে টোটাল সিস্টেম থেকে আধান কিউ কার সঙ্গে কানেক্টেড, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাই তো। তো দেখো আমার ভিটা দেওয়া আছে বিভব পার্থক্য, শুধু সিটা আমাকে বার করতে হবে। সি মানে কি, কে এপসাইলন নট, এই ফর্মুলাটা ইউজ হবে না এখানে, কারণ বাবু বলছি এটা কি আছে এসআই ইউনিটে দেওয়া আছে, এই ফর্মুলাটা আমি ডিরাইভ করেছি, তাই তো। তো তোমাকে সিজিএস ইউনিটে আর কি এই ফর্মুলাটা কি ছিল, সিজি, কারণ এখানে সিজিএস কেন ইউজ করব স্যার, কারণ এরিয়া সিজিএস ইউনিটে দেওয়া আছে, ডি সিজিএস এ দেওয়া আছে, সবগুলো সিজিএস থাকে, আমাকে সিজিএস এ বার করতে হবে। এবং সিজিএস এর ইউনিটে সমান্তরাল পাত ধারকের ধারা কত, সি ইজ ইকুয়াল টু কে এ বাই 4 পাই ইনটু ডি হয়। তোমরা হয়তো ডিরাইভ করেছো, আমি এসআইটা করিয়েছিলাম, তোমরা সিজিএসটা করবে। ওকে, তাহলে এখান থেকে আমি দেখো সবগুলো জানি, মিডলে কি আছে বাতাস, বাতাসের কে ইকুয়াল টু কত 1, এরিয়া কত 200, ওকে, বাই 4 পাই ইনটু উইডথ কত 2 মিলিমিটার। সো লেন্থের সিজিএস ইউনিট মিলিমিটার নয়, লেন্থের সিজিএস ইউনিট কি সেন্টিমিটার। তাহলে আমাকে এটাকে মিলিমিটারটাকে কি করতে হবে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ 0.2 সেন্টিমিটার। তো আমি এখানে 0.2 পুট করলাম। তো আলটিমেটলি দেখো ক্যালকুলেশন করে কি হবে, ক্যালকুলেশন করে এই দুই ওই দুই কেটে যাবে। তো এটা তোমরা ক্যালকুলেটরে বসাও, ঠিক আছে। তো ক্যালকুলেটরে বসে দেখো সি এর ভ্যালু আসবে 79.58 সিজিএস ইউনিট, 79.58 সিজিএস ইউনিট হলো। সি পেয়ে গেলাম, আমার চেয়েছি কি কিউ, তাহলে সি এর ভ্যালু পুট করো 79.58 ইনটু ভি কত বলেছি 400। সো এটা যদি ক্যালকুলেট করি আমার আনসার আসবে 3.18 গুণন 10 টু দি পাওয়ার 4, 3.18 ইনটু 10 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে সিজিএস ইউনিটে হবে, ঠিক আছে। তো সিজিএস ইউনিট দেখো সিম্পল প্রবলেম, কিচ্ছু না, কয়েকটা জিনিস দেওয়া ছিল সেই জিনিসগুলো তোমাকে ইয়ে করতে হলো। নেক্সট প্রবলেম, পরের প্রবলেমটা দেখো খুবই সুন্দর একটা প্রবলেম, এখানে প্রচুর বেসিক একটা কনসেপ্ট লাগবে। নেক্সট প্রবলেম বলছে একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান ডি, একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান হচ্ছে ডি, এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট d/2 বেধের একটি ধাতব টুকরোকে পাত দুটোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট d/2 বেধের একটি ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। উভয় ক্ষেত্রে ধারকত্বের তুলনা করো, উভয় ক্ষেত্রে ধারকের তুলনা করো। দেখো খুব সুন্দর ম্যাথ। কি বলেছি আমি, ফার্স্ট অফ অল যখন ম্যাথটা পড়বে ম্যাথটার সঙ্গে নেচারে ফিজিক্যাল জিনিসগুলো কম্পেয়ার করবে, ডায়াগ্রাম ড্র করে ভাববে আর কি। ভাবো একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির ব্যবধান ডি, তো আমাকে সমান্তরাল পাত ধারক প্যারালাল ক্যাপাসিটর, ওকে, এদের মধ্যে ডিসটেন্স বলেছে ডি, এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট d/2 বেধের একটি ধাতব টুকরোকে পাত দুটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানে কি, এই প্লেটে যা ক্ষেত্রফল এই প্লেটে যা ক্ষেত্রফল, আমি একটা ধাতব পাত যদি এর মিডলে ঢুকিয়ে দিই তারও ক্ষেত্রফল সেম হবে, কিন্তু তার উইথটা হবে কি d/2, d/2 একটা ধাতব পাত আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার? এবার কি বলেছে
উভয় ক্ষেত্রে ধারকত্ব তুলনা করো। উভয় ক্ষেত্রে বলতে এই পাতটা ঢোকানোর আগে ধারকত্ব কত ছিল এবং পাতটা ঢোকানোর পর এই যে সিস্টেম ধারকত্ব কত হবে। আগে যখন পাত ঢোকানো ছিল না তখন এটা এরকম ছিল সিস্টেমটা, এটা ছিল ডি, এটা ছিল এ। ওকে, সো এদের ধারকত্ব কি ছিল? এটা কি এয়ার মিডিয়াম ছিল, এয়ার মিডিয়াম ছিল। তো এদের ক্ষেত্রে ধারকত্ব যদি তুমি C1 ধরো, C1 ইকুয়াল কত হবে? এপসাইলন নট A বাই ডি। কে হয় একটা বাতাস, কিছু নেই মানে মিডিলে বাতাস আছে, তার জন্য K ইকুয়াল টু 1 লিখে দিয়েছে। C1 বার করে নিলাম, কারণ কম্পেয়ার করতে বলেছে, আগে ধারকত্ব আর এখন ধারকত্ব। এবার দেখো এখন এইটা ঢোকানোর পরে এই সিস্টেমে ধারকত্ব কত হবে। আমি যখন একটা ডেরিভেশন করেছিলাম, দেখবে যদি মিডিলে দুটো ম্যাটেরিয়াল থাকে, দুটো পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটার K1 আর একটা যদি K2 থাকে, তাহলে আমি কি করে এদের আর কি ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব কি করে বার করেছিলাম মনে আছে? C ইকুয়াল টু কিউ বাই ভি বলেছিলাম, তাই তো? এবং ভিটা কি বলেছিলাম যে এখানে যেহেতু আলাদা ম্যাটেরিয়াল আছে এইটুকুর জন্য একটা ভি হবে, প্লাস এখানে একটা আলাদা ম্যাটেরিয়াল আছে এইটুকুর জন্য একটা ভি হবে, দি সেই ভি দুটো যোগ করে এই টোটাল ভিটা পাবো। ভালো করে আগে ডেরিভেশন যদি মনে করো, তাহলে ফার্স্ট অফ অল আমাকে এইখানে এইটুকু V1 বার করব, এই ম্যাটেরিয়াল বাতাস আছে এর জন্য V2 বার করব, এই দুটো V1 প্লাস V2 যোগ করে কি পেয়ে যাব? এই V পেয়ে যাব। ওকে, ঠিক আছে তো? এই V যদি পেয়ে যাই তাহলে আমি কি তখন C2 পেয়ে যাব। ওকে, এবার আমাকে এই কনসেপ্টটা ব্যবহার করতাম যদি এইখানে তোমার পরাবৈদ্যুতিক কোনো পদার্থ থাকতো। ধাতব পদার্থ দিয়ে হবে, কিন্তু পরাবৈদ্যুতিক কোন যদি পদার্থ থাকতো তাহলে ওটা ব্যবহার করতাম। কিন্তু আমরা এখানে এই কনসেপ্টটা ব্যবহার করব না। এইভাবে করে করলেও ম্যাথটা হবে, কিন্তু একটু লেন্দি হবে। তো আমি কি করব, একটা সহজ পদ্ধতি দেখো। এর মিডিলে এখানে কি আছে? ধাতব পদার্থ আছে, শুধুমাত্র ধাতব পদার্থ আছে বলে এই জিনিসটা হবে। এই অঞ্চলে ধাতব পদার্থ আছে এবং তোমরা জানো ধাতব পদার্থের ভিতরে অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে দেখো এইখানে যে ধাতব পদার্থ ঢুকিয়েছি এর ভিতরের প্রত্যেকটা পয়েন্ট আর কি এরকম যেটা প্লেট আছে, এই প্লেটের প্রত্যেকটা পয়েন্টের ভিতরে কি হবে? ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0 হবে। আমি এইটুকুর মধ্যে যদি পোটেনশিয়াল V1 বার করতে চাই, V1 যদি এইটুকুর মধ্যে বার করতে চাই, V1 কত হবে? V1 ইকুয়াল টু এই এখানে যদি ইলেকট্রিক ফিল্ড E1 হয়, E1 ইন্টু D/2, এইটুকুতে যদি ইলেকট্রিক ফিল্ড E1 হয়, E1 ইন্টু এই ডিসপ্লেসমেন্ট। ধাতব পদার্থের ক্ষেত্রে ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত? 0। তার মানে হচ্ছে কি যে 0 ইন্টু D/2 মানে 0। ওকে, তার মানে 0 যদি হয় তাহলে V যদি 0 হয় ক্যাপাসিট্যান্স কোনো থাকবে না। তাহলে এইটুকু ধাতব পদার্থ দেওয়ার জন্য আর কি এইটুকুর জন্য কোনো রকম ক্যাপাসিট্যান্স, এই লেন্থের জন্য কোনো রকম ধারকত্ব আমরা পাবো না। কিন্তু এই যে এই অংশটুকু রয়েছে, এই অংশটুকু কি রয়েছে? সিম্পল এয়ার মিডিয়াম রয়েছে। তো এটাকে আমরা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্স ধরতে পারি এবং এর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কত হবে? C2 যদি ধরি, C2 কত হবে? সিম্পল এপসাইলন নট A বাই D/2। ভালো করে দেখো, এটা আমাকে অ্যাকচুয়ালি করতে হতো কি এইটুকু মানে এই টোটালটার জন্য ক্যাপাসিট্যান্স যদি বার করতে চাই এর বিভব প্লাস এর বিভব বার করতে হবে, তাই তো? আমি দেখলাম যে ধাতব পদার্থ থাকার কারণে এর বিভবটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। এর বিভব 0 হওয়া মানে কি এর কন্ট্রিবিউশন কি 0, ক্যাপাসিট্যান্সে কোনো কন্ট্রিবিউশন নেই এর। তাহলে আমি এইটুকু বাদ দিয়ে বলতে পারি আমার ক্যাপাসিটরের কার্যকারী উইথ কত? D/2 উইথ। আর আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের D/2 উইথের জন্য যদি মিডলে এয়ার থাকে তাহলে ক্যাপাসিট্যান্স ধারকত্ব কত হবে? C2 = এপসাইলন নট A বাই D/2। ওকে, তাহলে C2 কত হলো? 2 ইন্টু এপসাইলন নট A বাই D, দ্যাট ইজ দ্য C2। এবার বলেছে C1 এবং C2 কম্পেয়ার করো, মানে C1 C2 থেকে কত টাইমস বড়। তাহলে C1 বাই যদি C2 করি, এপসাইলন নট A বাই D বাই 2 এপসাইলন নট A বাই
ডি, দেখো এপসাইলন নট এর সঙ্গে কেটে যাবে, ডি ডি কেটে যাবে, আলটিমেটলি জাস্ট দেখো 2 হবে, কি কত হবে, সরি 1/2 হবে, 1/2 হবে এটা, ঠিক আছে 1/2 হবে। অতএব C1/C2 ইকুয়াল টু কত হলো 1/2। এটা হচ্ছে তোমার মানে যেটা চাইছিল আর কি, ক্যাপাসিটেন্স মানে ধারকত্বের তুলনাটা, সেটা আমরা করলাম। ওকে, এটা মনে রেখো, শুধুমাত্র মিডিলে ধাতব পদার্থ ছিল বলে ওটা হয়েছিল, না হলে কিন্তু ওটা হতো না। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম একটা ভালো প্রবলেম করতে হবে, তাই তো? দেখো, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল a = 600 সেন্টিমিটার স্কয়ার। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল a = 600 সেন্টিমিটার স্কয়ার। পাত দুটির মধ্যে ব্যবধান d = 2 মিলিমিটার। পাত দুটির মধ্যে ব্যবধান d = 2 মিলিমিটার। ওকে, ধারকটিকে একটি 200 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যোগ করা হলো। ওকে, ধারকটিকে একটি 200 ভোল্ট ডিসির সঙ্গে যোগ করা হলো। এবার 1 নম্বর দিয়ে বলছে এসআই এককে পাত দুটির মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র ই। এসআই এককে পাত দুটির মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র ই এবং 2, যে কোনো পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। যে কোনো পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। দেওয়া আছে এপসাইলন নট = 8.854 × 10⁻12 ফ্যারাড মিটার ইনভার্স। আই রিপিট ইট, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 600 সেন্টিমিটার স্কয়ার এবং পাত দুটির মধ্যে ব্যবধান d = 2.0 মিলিমিটার। ওকে, ধারকটিকে একটি 200 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যোগ করা হলো। ঠিক আছে, হলো। এসআই এককে পাত দুটির মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র ই এবং 2, যে কোনো পাতে আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। তারপর দেওয়া আছে একটা কন্ডিশন, এপসাইলন নট এর ভ্যালু দেওয়া আছে। তাহলে দেখো, ভালো করে যদি প্রবলেমটা যদি ভালো করে দেখা হয় তাহলে একটু দেখি তো কি বলছে। বলছে একটি সমান্তরাল পাত ধারক, এই সমান্তরাল পাত ধারক দেওয়া আছে, প্রতিটি পাতের ক্ষেত্রফল 600 মিটার স্কয়ার। প্রতিটি পাতের ক্ষেত্রফল a = 600 মিটার স্কয়ার। বোঝা গেল? পাত দুটির মধ্যে ব্যবধান d 2 মিলিমিটার। এদের মধ্যে ব্যবধান হচ্ছে স্মল d = 2.00 মিলিমিটার। ঠিক আছে, ধারকটিকে একটি 200 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যোগ করা হলো। মানে কি, ধারকটাকে 200 ভোল্ট ডিসি উৎসের সঙ্গে যোগ করা হলো, মানে এরকম এটা 200 ভোল্ট দেয়া হলো। তার মানে কি, অ্যাকচুয়ালি 200 ভোল্ট ডিসির সঙ্গে যুক্ত করা হলো, মানে বলতে চেয়েছে ধারকের প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য V = 200 ভোল্ট অ্যাপ্লাই করা হলো। বোঝা গেল? আগের দিন বলেছিলাম যে ভোল্টেজটা আমি প্লেট দুটোর অ্যাক্রসে অ্যাপ্লাই করব, সেই ভোল্টেজটাই প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য তৈরি করবে। ঠিক আছে, ওকে। এবার দেখো কি বল, এসআই এককে পাত দুটির মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্র ই কত বলছে। তাহলে এই পাত দুটির মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্রের একটা ই, সেটা কত সেটা বার করতে হবে। দেখো, আমি বলেছিলাম, আগেও বার করেছিলাম, যে এই পাত দুটির, এই পাত এখানে পজিটিভ চার্জ যদি থাকে, এখানে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে কি এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ই ক্রিয়েট হবে। সেই ইটা কত বার করেছিলাম, ই = σ/ε0 বলেছিলাম। ওকে, এইবার দেখো
আমার যেহেতু এখানে সিগমা বলা নেই, মানে প্লেট দুটোর মধ্যে চার্জ আধান ঘনত্বটা আমাকে বলা নেই, তাহলে আমাকে এই ফর্মুলায় কাজ হবে না, ঠিক আছে তো। কিন্তু আমরা আরেকটা দেখেছিলাম, যখন এই প্লেট আর এই প্লেটের মধ্যে বিভব পার্থক্য ভি তৈরি করেছিলাম, ভি বার করছিলাম, কি বলেছিলাম যে এর আর এর মানে এই যে এই প্লেট আর এই প্লেটের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড ই ইনটু ডিসপ্লেসমেন্ট ওদের মধ্যে যে ডিসটেন্স, সেটা হচ্ছে বিভব পার্থক্য ভি। দেখো আমার প্রবলেমে ভিটা দেওয়া আছে এবং ডিটাও দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে ইজিলি ইটা বার করতে পারবো। ই ইকুয়াল টু ভি বাই ডি। ভি কত? ভি হয়েছে 200 ভোল্ট, আমি সব এসআই বার করছি, তাহলে ডিটা 2 মিলিমিটার। তো 2 মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে কি হবে, যে সেন্টিমিটারে করি 0.2, আর যদি মিটারে করি কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার। ওকে, 3 বার সরে যাবে। তো আলটিমেটলি এর ভ্যালু কত আসবে, ক্যালকুলেট করে 2 2 কেটে গেল, মানে 100 ইন্টু 1000 মানে 10 টু দি পাওয়ার 5 এসআই ইউনিট। এর ভ্যালু কত আসলো, 10 টু দি পাওয়ার 5 এসআই ইউনিট, বা ভোল্ট পার মিটার লিখে দাও, ভোল্ট পার মিটার। কি হয়ে গেল? সেকেন্ড কোয়েশ্চেনে কি চেয়েছে দেখো, সেকেন্ড কোয়েশ্চেনে চেয়েছে যে কোনো পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। যে কোনো পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে এই সিগমাটাই আমি জানতে চাইছিলাম। সিগমাটা জানতে চাইলে ই এই ফর্মুলায় বার করে দিতাম, কিন্তু আমাকে এখন বলেছে ওই সিগমাটাই জানতে, যে সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কত। অফকোর্স পারবো, কারণ আমি এবার কি এই ফর্মুলা ইউজ করে দেবো। এই ফর্মুলা যদি ইউজ করি কি দাঁড়াবে দেখো, E is equal to sigma by epsilon naught আমরা জানি, তাহলে sigma is equal to কি epsilon naught into E। ওকে, E এর যে ভ্যালু পেলাম, এই ভ্যালু পুট করে দাও, এখান থেকে তুমি তোমার যেটা চেয়েছে সেই ভ্যালু পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রবলেম। দেখো, একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র ই। নেক্সট কোশ্চেন বলছে কি যে একটি সমান্তরাল পাত ধারকের দুটি পাতের মধ্যবর্তী স্থানের তড়িৎ ক্ষেত্র ই। ঠিক আছে তো, মানে এই দুটো পাতের মধ্যে তড়িৎ ক্ষেত্র ই বলে দিল। সুষমভাবে বিস্তৃত আছে, মানে সুষম তড়িৎ ক্ষেত্র ই রয়েছে। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব এবং ডি, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব বলে দিল ডি। প্রতিটি পাতের ক্ষেত্রফল এ হলে ধারকটিতে সঞ্চিত স্থিতিশক্তি কত? কি বলছে প্রবলেমটা দেখো, বলেছে একটি সমান্তরাল পাত ধারক আছে, এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ই, ডিস্টেন্স ডি বলেছে, এই প্রত্যেকটা প্লেটের এরিয়া এ বলে দিয়েছে। ঠিক আছে তো, বলছে এই ধারকের সঞ্চিত স্থিতিশক্তি কত। তাহলে সবাই তোমরা জানো সঞ্চিত স্থিতিশক্তি ই ইকুয়াল টু হাফ অফ সি ইন্টু ভি স্কোয়ার। ই ইকুয়াল টু কি, হাফ অফ সি ইন্টু ভি স্কোয়ার। ওকে, এবার মিডিলে কিছু নেই, মানে বাতাস ধরে নিতে হয়। তাহলে আমাকে কি প্রথমে সি বার করতে হবে, তারপরে ভি বার করতে হবে। সি ইকুয়াল টু কি, সমতল পাত ধারকের ক্ষেত্রে কি জানি এপসাইলন নট এ বাই ডি। বাতাস আছে মিডিলে বলে কে ইকুয়াল টু 1 বসিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি ফর্মুলা কি এপসাইলন নট এ বাই ডি। আর ভি কত হবে, দেখো ই বলে দিয়েছে, ভি কত হবে ই ইন্টু ডি। ইজ ইট ক্লিয়ার? সো এটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি এই ক্যাপিটাল ইউ দিই, হ্যাঁ, ক্যাপিটাল ইউ ইজ ইকুয়াল টু কি হাফ অফ সি ভি স্কয়ার। হাফ অফ সি কত, সি এর ভ্যালু পুট করো এপসাইলন নট এ বাই ডি, ডি ইনটু ভি স্কয়ার মানে কি স্কয়ার ইনটু ডি স্কয়ার। সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি হবে, হাফ থাকছে এপসাইলন নট এ স্কয়ার ইনটু ডি। খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষা আসতে পারে এমসিকিউ, সহজের মধ্যে খুব ভালো।
ওকে, নেক্সট একটা প্রবলেম করছি। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে K1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি পাতলা পরাবৈদ্যুতিক পাত ঢোকানো হলো। আই রিপিট ইট। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে K1 এবং K2, এবার ব্র্যাকেটে K1 লেস দেন K2, ঠিক আছে, একটু পর লিখছি K1 লেস দেন K2। ওকে, তাহলে আবার রিপিট, আবার শুরু করছি। একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে K1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি পাতলা পরাবৈদ্যুতিক পাত ঢোকানো হলো। চিত্রে দেখানো হয়েছে। নিচের কোন লেখচিত্রটি দ্বারা পি প্লেট থেকে দূরত্ব ডি এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এর পরিবর্তন সূচিত হয়? ওকে, আমি ডায়াগ্রামটা না ড্র করলে প্রবলেমটা বুঝতে পারবে না। খুব সুন্দর অঙ্কের জয়েন্টের প্রবলেম আর কি আসতে পারে। মানে কতটা শিখেছো এবার ফলাতে হবে এখানে এই সমস্ত প্রবলেমগুলোই। আস্তে আস্তে একটু টাফের দিকে ঢুকছো। দেখো কি বলেছে, বলেছে একটা সমান্তরাল পাত ধারা করেছে এই, এদের মধ্যে দুটো প্লেট এই ঢোকানো হলো। এর পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট কে, এর পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট কে, K1 এটা K2, এখানে এইটুকু বাতাস রয়েছে, এটুকু আবার বাতাস, আবার এটুকু বাতাস, এয়ার এয়ার এয়ার, বোঝা গেল? আর এটা হচ্ছে দুটো ইয়ে। কি বলেছে যে K1 লেস দেন K2, মানে হচ্ছে তোমার K2 গ্রেটার দেন K1, এটা বলেছে। মানে এই প্লেটের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান এই প্লেটের থেকে বেশি। এটা প্লেট, পজিটিভ চার্জ রয়েছে, এটা নেগেটিভ চার্জ অ্যাজ ইউজুয়াল। কোশ্চেনে করেছে নিচের কোন লেখাচিত্রটি দ্বারা পি প্লেট থেকে দূরত্ব ডি এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এর পরিবর্তন সূচিত হবে? এই প্লেটটাকে পি প্লেট নাম দিয়েছে, পজিটিভ প্লেট কেটে কিউ, এখান থেকে ডিসটেন্স কি টি। তাহলে বলছে এই পি আর পি প্লেটের মধ্যে তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এক্সিস্ট করে। বলছে এই ডি বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড কি হবে? চেঞ্জ হবে। আমি বলেছিলাম যে শুধু বাতাস থাকে ইলেকট্রিক ফিল্ড সুষম হয়, কোনো চেঞ্জ হয় না। কিন্তু বিভিন্ন রকম মেটেরিয়াল দেওয়ার জন্য কি ইলেকট্রিক ফিল্ড কি হবে? চেঞ্জ হবে। ওই যে ডেরিভেশনটা করেছিলাম মিক্সড প্লেটের ক্ষেত্রে, সেম এখানে। তো বলছি ইলেকট্রিক ফিল্ড কি হবে? চেঞ্জ হবে। চারটে গ্রাফ দিয়েছি, চারটে গ্রাফ দিয়েছি, আমি ড্র করছি গ্রাফগুলো। ডাউন আপ ডাউন আপ। একটা হচ্ছে এরকম, এই বরাবর ই, এই বরাবর ডি। প্রথম হচ্ছে কি যে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এরকম। 2 নম্বর হচ্ছে যেগুলো আমি সবগুলো ড্র করছি না, একটা একটা করে, মানে চারটে ড্র করতে সময় লাগবে। অ্যাকচুয়ালি জেনুইন আনসারটা কি হবে দেখো। অ্যাকচুয়ালি দেখো এর আর এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি হয়? E ইজ ইকুয়াল টু মেইন ফর্মুলা কি সিগমা বাই কে এপসাইলন নট, তাই তো? সিগমা কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, E প্রপোর্শনাল টু কে 1 বাই কে, ঠিক আছে? E প্রপোর্শনাল টু 1 বাই কে, ঠিক আছে তো? এবার দেখো কে যত বাড়বে ই তত কি হবে? কম হবে। আমি গ্রাফটা প্লট করছি কিরকম হবে। এই বরাবর ই, এই বরাবর ডি। দেখো কিছু অঞ্চল যদি কি আছে, বাতাস আছে, মনে রাখবে এইটুকু যতটুকু উইথ, এই প্লেটের উইথ ততটুকু, এই প্লেটের উইথ ততটুকু, এই প্লেটের, মানে সব প্রত্যেকটা, এই প্রত্যেকটা উইথ গুলো সমান। দেখো প্রথমে কি আছে? বাতাস আছে, তাহলে বাতাসে ইলেকট্রিক ফিল্ড আমি ধরে নিলাম কনস্ট্যান্ট। এইটুকু জায়গায় যেন ইলেকট্রিক ফিল্ড একটা ভ্যালু হবে, এইটুকু, মানে এইটুকু, এই ভ্যালুটা, এই হাইটটা বাতাসের ইলেকট্রিক ফিল্ড সূচিত করছে। এবার দেখো তারপর কি আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকিয়ে দিয়েছি K1। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক ঢুকিয়ে দিলে কি ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যায়? কমে যায়। অবশ্যই বাতাসে যতটা রয়েছে তার থেকে কিছুটা কমে যাবে, এই জন্য ইলেকট্রিক ফিল্ড কিছুটা কমিয়ে দিলাম। এই রিজিয়নটুকু, এই রিজিয়নটুকু কোনটুকুর জন্য? এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট পদ যে রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কিছুটা কমে গেল। মানে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের হাইট কোনটুকু? এইটুকু, এই হাইট হচ্ছে এইটুকুর জন্য। তারপর কি আবার বাতাস, আবার বাতাস মানে কি ইলেকট্রিক ফিল্ড কি হবে? আবার বেড়ে যাবে। এই রিজিয়নে যা হবে তার থেকে ফ্রি মিডিয়াম ইলেকট্রিক ফিল্ড কি আবার বেড়ে যাবে। বেড়ে গিয়ে কি হবে? এইটুকু হলো, এইটুকু মানে আগে বাতাস, এটাও বাতাস, দেখো দুটো হাইট সেম। তারপরে কি হবে? আবার ইলেকট্রিক ফিল্ড কি K2,
তার মানে কি K2 মানে কি আবার ইলেকট্রিক ফিল্ড কমবে। এবার দেখো K1 বলেছে K2 গ্রেটার দেন K1, তো K2 যদি বেশি হয় তাহলে এখানে যদি K2 যদি বেশি হয় তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যা হবে, এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি তার থেকে একটু হাইটটা কম হবে, কারণ E প্রপোর্শনাল টু 1/K, যার K যত বেশি তার ইলেকট্রিক ফিল্ড কি তত কম। তো দেখো K1 এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের হাইট ছিল এত দূর মানে এইটুকু, কিন্তু K2 এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হাইট কমে যাবে ওর থেকে একটু, মানে এতটা। এটা হচ্ছে K2 এর জন্য, এটা K1 এর জন্য, ঠিক আছে। তো তারপরে কি হবে, আবার কি বাতাস মানে আবার ইলেকট্রিক ফিল্ড কি হবে, এই আবার এই হচ্ছে তোমার জেনুইন গ্রাফ, ঠিক আছে। তো কত সুন্দরভাবে গ্রাফ রিপ্রেজেন্টেশন আছে, দেখবে খুব ভালো কোয়েশ্চেন। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকলো আর কি, কারো কোনো কোয়েশ্চেন হলে বলবে আর কি। আর তোমরা যতদূর হয়েছে আর কি পড়া ক্যাপাসিটারের সমস্ত প্রবলেমগুলো সলভ করতে শুরু করো এবং সলভ করবে এবং সলিউশনগুলো গ্রুপে পাঠাবে, ঠিক আছে। তো চেক করে নেবো। আজকে এই পর্যন্তই।